আচ্ছা, আগের ক্লাসটা একটু শুরু দেখিয়ে দেই। এটা বাংলাটা কোথায়? আচ্ছা, যাই হোক, কন্ট্রোল স্টেটমেন্ট যদি আমরা শর্ত সাপেক্ষে কোনো কাজ করি তাহলে আমরা ইউজ করব হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করব ইফ। একটা কন্ডিশনের জন্য শুধু ইফ, সরি দুটো কন্ডিশনের জন্য ইফ এলস, আর তিনটা কন্ডিশনের জন্য হচ্ছে ইফ এলস ইফ। তাছাড়া সুইচ, তারপর হচ্ছে কেস, ইকরামুল তো লেট করা না, কি হলো ব্রেক। ইকরামুল মিস কিন্তু আর এভাবে ঢুকতে দিব না বাবা, এটা বারবার বলছে, একটু বুঝে নাও। এত লেট করলে মিস ঢুকতে দিব না। মিসেরই মানে আমারই দোষ আসলে, আমি তোমাদেরকে ঢুকতে দিচ্ছি। ম্যাম এখানে এই যে সুইচ, কেস আর ব্রেক, এটা এগুলো হচ্ছে বাবা যখন আমরা ইফেল শিখবো তখন এগুলো শিখবো। এটা কি হয়েছে বলে নিয়ে আসি। আচ্ছা, এটা দেখো, ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগরিদম। আগে বলো একটা, এটা মনে হয় তোমাদেরকে আমি একটু করিয়েছিলাম। ধনাত্মক আর ঋণাত্মক মানে কি? মানে হচ্ছে একটা সংখ্যা ধরো 5, এটা তো হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, যে এটা একটা পজিটিভ ভ্যালু 5। ম্যাম আমাদের হয়নি, বুঝি না, মানে আমাদের করানো হয়নি। তোমাদের করিনি? ওকে, দেখিয়ে দিচ্ছি। তুমি আগে বুঝিয়ে দিই তারপর। দেখো, একটা সংখ্যা ধরো 5, এটা কি পজিটিভ ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা বলো তো? ধনাত্মক। ধনাত্মক। 5.5 ধনাত্মক। পজিটিভ ভ্যালু। 0.5 এটাও ধনাত্মক। ভেরি গুড, এটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। বাট আমি যদি বলি -5.5 -0.5, তখন তখন এগুলো হচ্ছে ঋণাত্মক। তার মানে কি, তুমি কিভাবে বুঝতে পারো একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক? প্লাস আর মাইনাস দেখে। হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে বুঝতে পারবো, যে কিন্তু তুমি ফার্স্টে বুঝবে কি করে? তুমি বুঝলে যে এই ভ্যালুটা ধনাত্মক, তখন তুমি এটাকে প্লাস দিবে। তুমি নিজে যখন কোনো কিছু নিয়ে রিসার্চ করবে, কোনো নাম্বার যখন তুমি আইডেন্টিফাই করবে, কিভাবে বুঝতে পারবে? কোন বেসিসের উপর ঠিক করে বুঝতে পারবে যেটা ধনাত্মক? এটা জিরোর চেয়ে বড় হলে এটা ধনাত্মক, এটা জিরোর চেয়ে ছোট হলে এটা ঋণাত্মক। ভেরি গুড। এই যে দেখো, নিচ যেমন এই গ্রাফটা আঁকছি, 0 0। আচ্ছা, এখানে ধরো আছে 1 2, এই মাইক্রোসফট এটাকে আর ঠিক করতে পারলো না। 1 2 3 4, এইখানে আছে -1 -2 -3। এখন যে জয়েন করলে, আবারও বলে দিচ্ছি যে ফর দ্য লাস্ট টাইম আমি তোমাদেরকে জয়েন করাচ্ছি, রিয়েলি ফর দ্য লাস্ট টাইম। এরপর আমি আর কাউকে জয়েন হতে দেব না, ঠিক আছে? তাহলে 5 জনকে নিয়ে ক্লাস করবো, এত লেটে জয়েন করতে দেব। তাহলে তুহিন মনে হয় বলে আজকেই লাস্ট, এরপর আমি আর কাউকে জয়েন করতে দিব না 5 মিনিটের পর।
আচ্ছা, তার মানে এখানে কি হচ্ছে 0 0, এই এক্সিসটা হচ্ছে 0 0 এক্সিস। তো 0 0 থেকে যদি বড় হয়, যা বড় হবে তাই হচ্ছে পজিটিভ। 0 0 থেকে যদি ছোট হয়, যা হবে তাই হচ্ছে নেগেটিভ। 0 থেকে বড় হলে পজিটিভ, 0 থেকে 0 অথবা 0 সমান হলেও কিন্তু সে পজিটিভ। তো তুমি যদি বলো যে n গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলেও চলো, কারণ 0 সমান হলে সেটা নেগেটিভ না, 0 সমান হলে সেটা পজিটিভ। তার মানে এখানে লজিকটা হচ্ছে কোনো একটা ভ্যালু, সেটা যদি 0 থেকে বড় হয় বা 0 সমান হয়, তাহলে হচ্ছে এটা পজিটিভ ভ্যালু, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে নেগেটিভ ভ্যালু। তো এখন ধরে নাও তুমি আমার একটা ক্যালকুলেটর তৈরি করবে, যেটা দিয়ে তুমি চেক করবে যে তোমার ভ্যালুটা কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু। এটার জন্য চেক করতে তোমাকে কি করতে হবে, তোমাকে চেক করতে হবে যে ধরো এন্টারে নাম্বার, এন্টারে নাম্বার তুমি করবে, একটা নাম্বার তুমি এখানে দিবে, এই যে একটা নাম্বার এখানে দিবে, এই যে একটা নাম্বার এখানে দিবে, এই নাম্বারটা দিয়ে এই নাম্বারটাকে তুমি 0 সাথে কম্পেয়ার করবে। যদি এটা 0 থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ, যদি নাম্বারটা 0 থেকে ছোট হয় তাহলে এটা নেগেটিভ। এখন মিসকে বলো, এইটা যখন আমরা সি প্রোগ্রামিং কনসিডার করব, তখন এই যে এন নাম্বার, এই নাম্বারটা রাখার জন্য আমাদেরকে যেন কি নিতে হবে প্রোগ্রামে, সবার আগে বলতে পারবে? হ্যাঁ, আমরা যে এটা করব, এই প্রোগ্রামিংটাতে এন্টার এ নাম্বার, আমরা মানুষরা একটা নাম্বার কম্পিউটারকে দিব, এই নাম্বারটা কম্পিউটারকে দিব যে কম্পিউটার এই নাম্বারটা কারো একজনের কাছে রাখবে, সে যার কাছে রাখবে সে কে, ইনপুট, মানে মানুষ যে নাম্বারটা দিচ্ছে এটাই হচ্ছে ইনপুট, কিন্তু এই ইনপুটটা কার কাছে যে জমা হবে, কার কাছে থাকবে? মিস প্রিন্টএফ দেওয়ার পর মিস এন্টার আ নাম্বার। বাবা তুমি কি বলছো? ইনপুট হলো স্ক্যানএফ বা এলস। খুবই দুঃখজনক, প্রোগ্রামে আমি ম্যাম এন এর কাছে থাকবে এনটা কি একটা ইনপুট। হয়নি, কে বলতে পারবে এখানে এন একটা কি? ইন্টার হচ্ছে আউটপুট না, আউটপুট। খুবই দুঃখজনক অ্যান্সার, আর কে বলতে পারবে? ম্যাম ভেরিয়েবল। ভ্যারিয়েবল, থ্যাংক ইউ বাবা। এনটা হচ্ছে একটা চলক। আমি কাদের জন্য এত কষ্ট করি, কাদের এত শিখাই, এনটা হচ্ছে একটা চলক। আমি যে কম্পিউটারকে একটা নাম্বার দিব, যে কম্পিউটার এটা একটু চেক করে দাও তো, আমি তোমাকে প্রোগ্রামিং করে দিয়েছি, তুমি একটু চেক করে দাও, এই যে একটা নাম্বার দিচ্ছি, তো এই নাম্বারটা আমি কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য আমার প্রোগ্রামিং এ তো রাখতে হবে। এই নাম্বারটা কি? এই নাম্বারটা হচ্ছে একটা চলক, চলক বা ইংরেজিতে বললে এটাকে বলা হয় ভ্যারিয়েবল। আমার এই প্রোগ্রামে মাত্র একটাই চলক, কারণ আমি একটা ভ্যালুকে চেক করবো যে সে পজিটিভ না নেগেটিভ। কেন চলকের কথাটা আগে ভাবলাম? প্রথমেই তো আমাকে চলক নিয়ে চিন্তা করতে হবে। যেমন ধরো যখন আমরা অ্যালগরিদম লিখি, আমরা কি করি, অ্যালগরিদমের ফার্স্টে লিখি যে শুরু, তারপর লিখি ইনপুট, ইনপুট লিখে ইনপুট চলকের নাম দেয়, এখানে ইনপুটের চলকটাকে এন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে এটা লাগবে না, ইংলিশ ভার্সনে লাগবে। এই পাশে জাস্ট এ মিনিট বাবারা,
আচ্ছা, যখন আমরা অ্যালগরিদম লিখি আমরা কি লিখি? ফার্স্টে আমরা লিখি ধাপ 1 শুরু, তারপর কি লিখি? ইনপুট। আমার এই প্রোগ্রামে ইনপুট কে n। তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যে এখন এই যে একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ বের করছি, তার মানে এখানে চলক কয়টা? এখানে একটা চলক, একটা সংখ্যাকে নিয়ে আমি কাজ করবো। তুমি এখানে এটার নাম n দিতে পারো, এটার নাম a দিতে পারো, এটার নাম b দিতে পারো, যা ইচ্ছা তা দিতে পারো। আমি সেখানে দিয়েছি n। আচ্ছা, আমরা কি করি? ধাপ 1 শুরু, ধাপ 1 শুরু, ধাপ 2 হচ্ছে ইনপুট, তারপর প্রসেসিং, তারপর আউটপুট। আমরা জানি যে এখানে প্রসেসিংটা কি? এখানে প্রসেসিংটা হচ্ছে যদি n গ্রেটার দেন 0 হয়, n এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে এটা কি হবে? ধনাত্মক। আর যদি 0 থেকে ছোট তাহলে হবে ঋণাত্মক। কারণ এই বিষয়টাকে আমরা কিভাবে প্লেস করব? আমরা অলরেডি শিখেছি যে if else statement, if n greater than 0 printf this is positive value। আমি শর্ট করে লিখছি। else যেহেতু আর একটা শর্তই বাকি, এখানে শর্ত হচ্ছে আরেকটা, যে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। আর এখানে সূত্র লেখা দরকার নেই, else এর সাথে কখনোই সূত্র লিখবো না। এখানে কি লিখবো? printf this is negative। শেষ। তার মানে কি? আমার হচ্ছে আমি এখানে লিখেছি ইনপুট n। এখন এই প্রসেসিংটা আমাকে এভাবেই লিখতে হবে। তোমাদের বইতে অনেক ভাবে আছে, যে ফ্লোচার্ট বলো, অ্যালগরিদম বলো, আমি যত ছোট করে দেওয়া যায় চেষ্টা করেছি যে যত ছোট করে আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম প্লেস করতে পারি। আচ্ছা, কি লিখেছি দেখো, ধাপ 3। তুমি এখানে লিখতে পারো যে আমি যেমন সরাসরি লিখেছি যে n greater than 0, তুমি লিখতে পারো যদি n greater than 0 হ্যাঁ হয়, এভাবেও লিখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। বা মিস যেভাবে দিয়েছি, কেউ যদি শর্টকাটে লিখতে চাও সেভাবে লিখতে পারো। তাহলে কি হবে? n greater than 0 ক যদি হ্যাঁ হয়, হ্যাঁ হলে কি হবে? আউটপুট ধনাত্মক সংখ্যা। আউটপুট ঋণাত্মক সংখ্যা কখন হবে? যদি খ না হয়। যদি ক হয় হ্যাঁ, তাহলে হবে আউটপুটটা কি হবে? ধনাত্মক সংখ্যা। আর যদি না হয় তখন হবে আউটপুট ঋণাত্মক সংখ্যা। ধাপ 4 শেষ। এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট ওয়ে, সবচেয়ে ছোট পথ যেভাবে তুমি এই টাইপের প্রোগ্রামগুলোর অ্যালগরিদম লিখতে পারো। এখন মিসকে বলো এই জায়গাটা কে বোঝো না? এমন কেউ আছে যে মিস এই অ্যালগরিদমটা বুঝতে পারেনি? ম্যাম তখন তো ইনপুট n এর সাথে ইয়েস লিখছিলেন না? হ্যাঁ, এটা ইংলিশ ভার্সনের জন্য, এজন্যই সরিয়ে দিলাম। তোমাদেরটাতে হ্যাঁ না লিখে দিলাম। মানে তোমরা ওরা হচ্ছে যখন এটা করবে তখন লিখবে যে ইনপুট n, এখানে লিখবে n গ্রেটার দেন 0 ইয়েস, তারপরে তোমার এখানে লিখবে যে প্রিন্ট দিস ইজ পজিটিভ এলস দিস ইজ নেগেটিভ, যদি নো হয়। তো আমার মনে হলো যে তোমাদের ইয়েস নো দরকার নেই, তোমরা হচ্ছে হ্যাঁ না দিয়ে চলবে। বাট তুমি ইয়েস নো দিয়েও করতে পারো। যেমন আমাদের ক্ষেত্রে কি হয় দেখো, শুরু, তারপর ইনপুট n, এটা তো আমরা জানি। মজার বিষয় হচ্ছে আমরা শিখেছিলাম যে সিদ্ধান্তমূলক কাজের জন্য, যেটাকে পুরোটা খুব ঝামেলা করছে। আচ্ছা, এই যে দেখো, সিদ্ধান্তমূলক কাজের জন্য এই সিম্বলটা ব্যবহার করতে হবে। এটা আমরা জানি যে এটা হচ্ছে একটা প্রসেসিং। আমরা এতদিন শিখেছি প্রসেসিং এভাবে। সেটা হচ্ছে তুমি যদি কোনো সূত্র লিখতে যাও প্রসেসিং এ,
বাট যখনই তুমি কোনো কন্ডিশন নিয়ে কাজ করবে তখন অবশ্যই প্রসেসিং এর হবে। কারণ কি, যে ইয়েস নো এই টাইপের প্রসেসিং এর দুটো হাত থাকে, একটা হচ্ছে ইয়েস এর হাত, একটা হচ্ছে নো এর হাত। এখন তোমরা বলতে পারো যে কোন পাশে ইয়েস কোনটা নো, তুমি বলে দিবে। তুমি যদি এটা ইয়েস বলো এটা ইয়েস, তুমি যদি এটা নো বলো এটা নো। আবার একই রকম ভাবে তুমি যদি এটাকে ইয়েস বলো এটা ইয়েস, তুমি যদি এটাকে নো বলো তাহলে এটা নো। এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোনটাকে ইয়েস বলছো কোনটাকে নো বলছো। তাহলে আমরা এই সিম্বলটা এখন থেকে ইউজ করব প্রসেসিং এর জন্য। প্রসেসিং এর জন্য এতদিন যে সিম্বলটা ইউজ করতাম সেটার কাছে আর যাবো না, ঠিক আছে? আচ্ছা, এখানে লেখা নাই, মিস লিখে দিচ্ছি ইয়েস। আচ্ছা, এবার আসো শুরু ইনপুট। এবার প্রসেসিং এ দেখো এখানে লেখা ছিল n গ্রেটার দেন 0, লিখেছি n গ্রেটার দেন 0। কোশ্চেন কেন, এটা ইয়েস হবে নো হবে, এই জন্য একটা কোশ্চেন মার্কস দিয়েছি। তারপর লিখেছি যদি ইয়েস হয় তাহলে কি আউটপুট ধনাত্মক সংখ্যা, আর যদি নো হয় আউটপুট ঋণাত্মক সংখ্যা। এখন অনেকে বলতে পারো যে মিস এখানে আপনি এখানে বাংলা লিখলেন, এই যে তুমি এখানে নাও লিখতে পারো। না ম্যাম এটা কি লিখে দিব পরীক্ষায়? হ্যাঁ অবশ্যই, তোমাকে বলতে হবে যে হ্যাঁ এর জন্য কি আসলো না এর জন্য কি আসলো, তোমাকে অবশ্যই এটা বলতে হবে বাবা। তুমি তখন লিখে দিবে যে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে আউটপুট ধনাত্মক সংখ্যা, যদি না হয় তাহলে আউটপুট ঋণাত্মক সংখ্যা। এখন আমি তোমাদের যখন ফ্লোচার্টের সিম্বল শিখেছিলাম বলেছিলাম যে সংযোগের জন্য এরকম গোল চিহ্নটা ব্যবহার করতে হবে। এই যে দেখো এই সংযোগটা এখানে কেন আনলাম, কারণ আমার যখন অ্যান্সার আসবে তখন হয় ইয়েস এর অ্যান্সার আসবে আর নয়তো না এর অ্যান্সার আসবে, তাই তো? এটা তো ডেফিনেটলি বুঝতে পেরেছো। তো আমার এই অ্যান্সারের মধ্যে যে কোনো একটা রান করবে, যদি ইয়েসটা রান করে তাহলে এখানে ধনাত্মক সংখ্যা আসবে, এট এ টাইম তো আর দুটো আসবে না। তো এই সংযোগের কাজ হচ্ছে তোমার যত রকমের যতগুলো পসিবিলিটিস থাকে আউটপুটের সবগুলোকে একসাথে দেখানো। এই চিহ্নটা তুমি তখনই ব্যবহার করবে যখন তোমার একাধিক অপশন থাকবে আউটপুটে, শুধুমাত্র তখনই তুমি এটা ব্যবহার করবে। তারপর শেষ। আমি আবারও এই ফ্লোচারটা বুঝাচ্ছি। শুরু ইনপুট n, তারপর চেক করছি ইফ n গ্রেটার দেন 0, n কি 0 থেকে বড়, যদি বড় হয় ইয়েস, যদি ছোট হয় নো। তারপরে কি, তারপর হচ্ছে আউটপুট ধনাত্মক সংখ্যা, ইয়েস হলে ধনাত্মক সংখ্যা, নো হলে আউটপুট ঋণাত্মক সংখ্যা। আর এই দুটো অপশন একসাথে হয়েছে এই সংযোগ চিহ্নের মাধ্যমে। এরপর কম্পিউটার এটা থেকে যেটা আউটপুট আসবে সেটাই নিবে, তারপরে শেষ করে দিবে। এটা ছিল আমাদের ইফ এলস দিয়ে ছোট্ট একটা প্রোগ্রাম। এর আগে মনে হয় আমরা শুধু ধনাত্মক ম্যাম সংখ্যা- এখানে n যে গ্রেটার দেন 0 বা লেস দেন 0 এটা কি কম্পিউটারকে বোঝানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা যে প্রোগ্রাম গুলো করি এগুলো তো আসলে আমরা কম্পিউটারের জন্য করি বাবা, আমরা তো মানুষের জন্য করি না। আমাদের কাজই হচ্ছে এগুলো কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া। যেমন এই যে এটা সি প্রোগ্রামটা দেখো, hash include studio.h, conio.h, void main, second bracket open। তারপর আমরা এটাকে এখানে কি নিয়েছি, ফ্লোট এক্স। আমরা ধরেই নিয়েছি যে এই যে সংখ্যাটা দিয়ে কাজ করছে, আমি যে সংখ্যাটা চেক করবো এটা আমার ভগ্নাংশ সংখ্যাও হতে পারে, তবে এখানে অবশ্যই ইন্টিজার দিয়ে কাজ করলেও চলবে। প্রিন্টএফ টাইপ নাম্বার, কম্পিউটার মানে আমি এমন ভাবে সফটওয়্যারটা তৈরি করছি যেখানে শুরুতে বলবে, মানুষকে বলবে যে প্রিন্টএফ টাইপ নাম্বার। স্ক্যানএফ পার্সেন্টেজ, ও এখানে পার্সেন্ট ডি না, এখানে হবে পার্সেন্ট। ম্যাম এখানে কি ফ্লোট n হবে না? হ্যাঁ বাবা, আমি কি বলেছো? মানে এটা কি ফ্লোট n হওয়ার কথা না? হ্যাঁ মানে তুমি তোমার উপর ডিপেন্ড করে, যেটা আমরা এই প্রোগ্রামটা এক্স দিয়ে করেছি। তুমি ভ্যারিয়েবল, যে আমি যখন ভ্যারিয়েবলটার কথা বললাম তখন বললাম না যে তুমি এটাকে এক্স ধরতে পারো, এটাকে এন ধরতে পারো, এ ধরতে পারো, বি ধরতে পারো।
আমি প্রোগ্রামিং যখন করেছি তখন এটাকে এক্স নিয়েছি, তুমি এনও দিতে পারো। তুমি এখানে যা দিবে এটাই সারা প্রোগ্রামে কাজ করবে, সেটা দিবে। তারপর দেখো ম্যাম আমি যদি ওই যে ফ্লো চার্ট ওই জায়গায় তো এন ইউজ করছি, এখানে এক্স ইউজ করলে কি এটা ভুল হবে না? যখন তুমি পরীক্ষার খাতায় লিখছো তখন তোমাকে একটা একই সিরিয়ালে রাখতে হবে। ইস ওকে বাবা, মিস তো এটা এক্স দিয়ে রান করেছে, দাঁড়াও এটা সিম্পল ম্যাটার অফ জাস্ট এ ক্লিক, এটা ঠিক তোমাদের মতো করে দিচ্ছি। তারপরেও প্রোগ্রামিং চলকের জন্য কখনোই ভুল হয় না, মানে তোমার নাম্বার কাটা যাওয়ার ম্যাম কথা। আমি জানার জন্য ম্যাম বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, না বাবা, মানে পরীক্ষায় আবার যদি কাটা যায় হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এরকম ঠিকই বলেছো, কারণ অনেকে না বুঝেও কেটে দিবে। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, ফ্লোট এন, যেহেতু আমরা এন দিয়েই কাজটা করেছি, তো টাইপ নাম্বার scanf %f, and n. If n greater than 0, printf %f number is positive. আসলে আমি তোমাদের এর আগে যাদের ইংলিশ ভার্সনের ক্লাস নিয়েছি তো ওরা এই প্রোগ্রামটা রান করেছে, তো ওরা আমাকে বলেছিল যে মিস এটা যদি, তখন আমি ইন্টিজার দিয়ে করেছি, তো বললো যে মিস এটা যদি একটু ফ্লোট দিয়ে করান, ভগ্নাংশ দিয়ে করান, তখন কি আসবে? ওইখানে চেঞ্জ করেছি তো। আচ্ছা, বলা আছে যে if n greater than 0, printf %f number is positive. বলছে যে যদি n এর ভ্যালু 0 থেকে বড় হয়, কম্পিউটারকে বলছে কম্পিউটার তখন তুমি প্রিন্ট করবা, কি প্রিন্ট করবা? তুমি প্রিন্ট করবা যে নাম্বারটা পজিটিভ নাম্বার। কারণ কি? কারণ n এর থেকে বড় হয়েছে। if, আর if এর পর কি থাকবে দুটো সূত্রের জন্য বলো তো? কন্ডিশন, শর্ত যদি দুটো থাকে, if এর পর কি বসবে? এলস। else, তাহলে লিখেছি else printf %f number is negative number. মজার বিষয় দেখো, যখন আমরা if লিখেছিলাম তখন এই শর্তটা লিখেছিলাম, যখন আমরা else লিখছি তখন কোনো শর্ত লিখছি না, কারণ একটাই বাকি আছে, এই পজিটিভের পর বাকি যা হবে সবকিছুর জন্য আসবে নাম্বার ইজ নেগেটিভ ভ্যালু, ঠিক আছে? যার কারণে মনে রাখবা এলস এর ক্ষেত্রে শর্ত লিখতে হয় না। আবারও বলছি, এলস হচ্ছে সবচেয়ে শেষেরটা, এলস এর ক্ষেত্রে কখনোই শর্ত লিখতে হয় না। এখানে দেখেছো কোনো শর্ত নাই, এই যে ইফ এর পর কিন্তু শর্ত আছে, বাট এখানে শর্ত। হ্যাঁ ম্যাম, ম্যাম এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার কারণ কি? এটা তো একটা লুপিং, ওয়ান কাইন্ড অফ, মানে কম্পিউটারকে বলে দেওয়া যায় কম্পিউটার ইফ এর স্টেটমেন্ট এটা, এলস এর স্টেটমেন্ট এটা। বুঝতে পেরেছো বাবা? আমরাই দেখবো আমরা লুপটাকে আলাদা করার জন্য হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর কি আটকায় দিই। রাইট রাইট, হ্যাঁ, ওই যে ইফ এর স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটা কার জন্য? এটা তোমাকে কম্পিউটারকে একটু ভালোভাবে স্পেসিফাই করার জন্যই এটা বলে দেওয়া, আর কিছু না। আমরা দেখবো যে আমরা দেখি যে যদি আমরা ব্র্যাকেট ছাড়া লিখি তাহলে আমাদের প্রোগ্রামিংটা কি দাঁড়ায়। আচ্ছা, প্রিন্টফ, তাহলে তো এলস এর ক্ষেত্রে কি হলো বুঝেই গেলাম, গেট সিজ, শেষ। তার মানে দেখো তোমরা একটু আগের ক্লাসগুলোর সাথে মিলিয়ে নাও যে মিস বলেছিলাম এই 4টা লাইন তো কমন লাইন, তারপরে বলেছিলাম চলো ঘোষণা করতে হবে, তারপর হচ্ছে ইনপুট, তাই তো? এই যে আমরা ইনপুটকে সাজালাম, এই যে ইনপুটের কমান্ডকে ইউজ করলাম, তারপর হচ্ছে প্রসেসিং, এখান থেকে এই পর্যন্ত দেখো এই যে প্রসেসিং, এই যে আউটপুট, এই যে প্রসেসিং, এই যে আউটপুট। তার মানে হচ্ছে যখনই কন্ট্রোলের ভিতর ঢুকে যাব তখন আর প্রসেসিংটা আলাদা করে লিখবো না, তখন প্রসেসিং আউটপুটটা আলাদা করে লিখবো না, প্রসেসিং এর সাথে সাথে আউটপুটটা তখন থাকবে। এবার চলো, ওই ভিতরে সেকেন্ড ব্র্যাকেট ওটা কি লুপিং এর জন্য? হ্যাঁ বাবা, এই কন্ডিশনটা ধরে রাখার জন্য। ম্যাম লুপিংটা কি তাহলে? বলছি, একই কাজ যখন আমরা বারবার করি, তো এখানে তার এখানে তো আর একই কাজ বারবার করছি না, এখানে আমরা একই কাজ দুবার করছি, তো দুবারের জন্য দুটো আলাদা করে স্টেটমেন্ট দেয়া আছে। কম্পিউটারকে তুমি একটু স্পেসিফাই করে দিলা যে কম্পিউটার তোমার জন্য এইটা, প্রথম শর্তটার জন্য এইটা,
সেকেন্ড শর্তটার জন্য এটা। তোমাকে যদি আমি বলি যে তুমি আজকে কলেজে যাবে, কিন্তু কলেজে তোমার শর্ত হচ্ছে কলেজে যাওয়ার আগে তোমাকে ধরো তোমাকে বলো যে তুমি আজকে দুপুরবেলা কলেজে যেতে পারো, কিন্তু কলেজে যাওয়ার আগে তুমি গতকালকে সব পড়া পড়ে মুখস্থ করবে, আবার মুখস্থ করে লিখে দিবে, আবার এসে আমাকে বলেও যাবে। তাহলে দেখো যে বলবে যে যদি তুমি মুখস্থ করে আধা ঘন্টার মধ্যে লিখতে পারো তাহলে আর আমার কাছে আসতে হবে না, আর যদি তোমার মুখস্থ করে লিখতে লিখতে 1 ঘন্টার বেশি হয়ে যায় তখন তুমি আমার কাছে এসে আবার মুখে বলতে হবে। তার মানে একই কাজ তুমি দুবার করছো, তুমি পড়া মুখস্থ করে একই পড়া তুমি লিখছো, একই পড়া তুমি আবার যে মুখে পড়া দিচ্ছ, কন্ডিশনের উপর ডিপেন্ড করে তুমি বের হতে পারছো। তার মানে একই কাজ যখন তোমার একাধিকবার করতে হয় সেটাই হচ্ছে লুপিং। যে দাও এটা আরেকবার একটু বলবেন? না, এখন আর লুপিং বোঝানোর দরকার নাই, মানে তোমরা এখন লুপিং এর মধ্যে না, আমি আগে এই প্রোগ্রামটা রান করে আমি অবশ্যই বলছি বাবা। লুপিংটার জন্য আলাদা প্রোগ্রাম আছে আমাদের। দেখো, এন্টার নাম্বার, কম্পিউটার আমাকে বলছে যে তুমি একটা নাম্বার এন্টার করো, তো আমি এখন 9 এন্টার করলাম। কে বলতে পারবে অ্যান্সারটা কি হবে? রিয়া বলো অ্যান্সারটা কি হবে, কম্পিউটার আমাকে কি বলবে? রিয়া বলো তো বাবা, আমি 9 টাইপ করলাম, ইনপুট দিলাম 9, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে? ইয়েস আসবে। ইয়েস আসবে? তো 9 তো হচ্ছে 0-র আগে। 0-র আগে হলে কি হয়? 0-র আগে এটা আবার কেমন কথা বলো, 0 থেকে বড়। 0 থেকে বড় হলে ধনাত্মক কি হবে? হ্যাঁ, তাহলে সেখানে ইয়েস আসবে। ধনাত্মক হলে কি আমরা ইয়েস লিখেছিলাম? অন্য কেউ ট্রাই করো তো, যখন আমি 9 দিয়েছি তখন অ্যান্সারটা কি আসবে বাবারা? কে বলতে পারবে এখানে অ্যান্সারটা এখন কি আসবে? আমি তোমাদেরকে স্লাইডটাও দেখাচ্ছি। ম্যাম ইয়েসই তো আসার কথা। ম্যাম পজিটিভ আসবে। এবার দেখে বলো, একদম এক্সাক্টটা বলো। অভি আরেকটু ট্রাই করো তো বাবা, দেখে বলো, স্লাইডটা দেখে বলো। নাম্বার ইজ পজিটিভ। ভেরি গুড। কেন আমরা উল্টাপাল্টা কথা বলবো? আমি প্রোগ্রামিং এ সুন্দর বলে দিয়েছি যে ইফ n গ্রেটার দেন 0, যদি n এর ভ্যালুটা 0 থেকে বড় হয়, প্রিন্ট করো %f, মানে একটা ভগ্নাংশ নাম্বার আসলেও আসতে পারে, সেটা তুমি লেখো যে নাম্বার ইজ পজিটিভ। এখানে সুন্দর করে বলা আছে। এবার রিয়া মিসকে বলো, কেন তুমি বলেছিলে ইয়েস? এখানে কোথাও ইয়েস আছে বাবা? না মিস, কিন্তু মিস ফ্লো চার্টটা মানে অ্যালগরিদমটা যখন করেছি মিস, ওইখানে তো মানে দেওয়া ছিল যে মানে ধনাত্মক হলে ইয়েস, তারপর ঋণাত্মক হলে নো, এর জন্য মিস আমি বলেছি ওইটা। আচ্ছা, তাহলে যদি তোমার তাই মনে হয় দেখি আমরা একটু যাই তো আমাদের ওয়েবসাইট থেকে, কারণ আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। ওটা কন্ডিশন, ওটা ও প্রিন্ট করে দেখাবে না। রাইট, একটু দেখছি। ওটা ওর বোঝার জন্য, ওটা ওর দেখানোর জন্য না। যেহেতু বলেছে আমরা একটু দেখছি। দেখো তো, তুমি কম্পিউটারকে বলেছিলে ইফ নাম্বার গ্রেটার দেন 0, নাম্বার যদি 0 থেকে বড় হয় এবং সেটা যদি হ্যাঁ হয়, তুমি টাইপ করো, আউটপুট বের করো ধনাত্মক সংখ্যা। দেখেছো, এখানে কোথাও বলা নাই যে তুমি এখানে আউটপুট লেখো হ্যাঁ। ও কন্ডিশন জিজ্ঞেস করেছে, তোমার যদি n এর ভ্যালুটা 0 থেকে বড় হয় এবং সেটা যদি হ্যাঁ হয়, তাহলে তুমি আউটপুটে লেখো এটি একটি ধনাত্মক সংখ্যা, অথবা যদি এটা না হয় তুমি আউটপুটে লেখো এটি একটি ঋণাত্মক সংখ্যা। বুঝতে পেরেছো? ভালো হয়েছে এইসব এভাবে। তোমরা তো এগুলো পারো না বলেই তো মিস তোমাদের শেখাচ্ছি। তখন কি হয়, জানা হয়, খুব ভালোভাবে জানা হয়। যেমন দেখো যে এন্টার নাম্বার, আমি 9 দিয়েছি, দিস ইজ পজিটিভ ভ্যালু, এবং ভ্যালুটা কি সেটাও আমাকে দেখিয়ে দিয়েছে। এবং তোমাকে ইন্টিগ্রেট করতে হবে, তুমি যে স্ক্রিনে দেখছো এটা আসলে কিসের সাথে মিল,
এটা তোমার স্লাইডের সাথে মানে সি প্রোগ্রামিং। এখানে আমি কেন যাচ্ছি, এই যে সি প্রোগ্রামিংটা লিখেছো, এই সি প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করে আমার এই প্রোগ্রামটা, আর কিছুই না। তুমি এখানে একটা এন্টার নাম্বার এই কথাটা লিখেছিলে বলে এখানে এন্টার নাম্বার কথাটা আসছে, এবং এন্টার নাম্বার কথার পর যেমন ধর আমি একটা কোলন দিয়ে দিই, তো দেখতে কত লাগছে, একটা স্পেস দিই। এখন যদি আমি এটাকে ক্লোজ করি, দেখো এরপর যদি রান করাই, দেখেছো এন্টার নাম্বার দিয়ে একটু দূরে আসছে, এটা বরঞ্চ দেখতে ভালো লাগছে। এন্টার নাম্বার দিয়ে একটু দূরে আমার সংখ্যাটা আসছে। এবার ধর আমি -6 দিই, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে এবার দেখে বলো তো খুব কনফিডেন্টলি। নিচ দিয়েছি -6। নাম্বার ইজ নেগেটিভ। নেগেটিভ। ভেরি গুড, ভেরি গুড। দিস ইজ নেগেটিভ ভ্যালু। যেহেতু আমি এটা কেন আসছে, যে আমি এটা লিখেছি দিস ইজ নেগেটিভ ভ্যালু। তুমি এখানে কি দিয়েছিলে যে যদি 0 হয় তাহলে এটা প্রিন্ট করবে, তাছাড়া যাই হয় এলস এটা প্রিন্ট করবে। আচ্ছা, আমরা এবার খালি খালি এটাকে ফ্লোট দিয়ে না করে ইন্টিজার দিয়ে করি। INT, আমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে এই প্রোগ্রামটা করতে যাচ্ছি। তাহলে %f এর জায়গায় কি হবে, %d হবে। আবারও %f এর জায়গায় কি হবে, %d হবে। %f এর জায়গায় %d হবে। আর অভি একটা কথা বলেছিল যে মিস আমরা এটা ছাড়া এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, দেখি প্রোগ্রামিং আমারটা বোঝে কিনা যে আমি এখানে কি করতে চাচ্ছি। আমরা এখন দেখবো যে লেটস সি হোয়াটস হ্যাপেন। এইসব ক্ষেত্রে আগেটাকে ক্লোজ করতে হয়, এটাকে ক্লোজ করি, এবার এটাকে রান করে এন্টার নাম্বার। আচ্ছা, এবার আমরা দেখি 7.5, আমরা কিন্তু ইন্টিজার দিয়েছি মানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ নিয়ে কাজ করবে না। দেখি কি বলে আনসার। দেখেছো দিস ইজ পজিটিভ ভ্যালু 7, এটা একটা পজিটিভ ভ্যালু 7। কে বলতে পারবে এখানে কেন 7.5 কথাটা না এসে শুধু 7 আসছে? এই যে মিস পাশাপাশি দিলাম। ম্যাম এখানে ডেটা টাইপ তো ইন্টিজার, যার কারণে হচ্ছে ও পয়েন্টের অংশটা নিবে না, শুধু পূর্ণাংশ নিবে। থ্যাংক ইউ মাই ডিয়ার। এখানে হচ্ছে পয়েন্টের অংশ, ডাটা টাইপ আমরা যেটা ব্যবহার করেছি সেটা ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, যার কারণে সে কি করলো, সে পয়েন্টটা না নিয়ে শুধুমাত্র 7 দেখালো। আর একটু বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে, দেখেছো আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না দিয়েও কম্পিউটারকে বুঝিয়ে ফেলতে পারি যে ইফ এর জন্য স্টেটমেন্ট কোনটা, এলস এর জন্য স্টেটমেন্ট কোনটা। অতএব তোমাদের যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা ঝামেলা মনে হয় তুমি দিও না, আর যদি দাও তাহলে এটা একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? তুমি তোমার এক্সামিনারকে বলে দিচ্ছ যে আমি কিন্তু বিষয়টা জানি যে যখন আমরা কোনো লুপ ইউজ করব সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করব। এখনকার আসলে প্রোগ্রামিং গুলো এত ইউজার ফ্রেন্ডলি হয়েছে, আমরা যখন রান করতাম তখন এই সেকেন্ড ব্র্যাকেট না দিলে নেভার চিন্তা করতে পারতাম না যে প্রোগ্রাম রান করব। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, ইফ এলস এই স্টেটমেন্টটা একটা প্রোগ্রামে ইউজ করতে পারি, এবং আমি আশা করব তোমরা প্রত্যেকে। ম্যাম ওই যে সি প্রোগ্রামের ওই স্লাইডটা যাবে। কিসে যাবো বাবা? ম্যাম ওই যে সি প্রোগ্রামের যে স্লাইডটা ছিল আগে। আচ্ছা। বলো। ম্যাম এইখানে এই যে প্রিন্ট এফ এ এখানে ওই যে আগে ওই যে আমরা ওই যে এফটা দিছি কেন? আচ্ছা, আমরা দেখি যখন এরকম রান করাবো তখন এখান থেকে কোশ্চেন করবো, তাহলে সুবিধা হবে। আমি এখন %d-টাকে কেটে আগে দিই, দেখো কি ঘটে। প্লিজ বলছি না, হ্যাঁ তোমরাই দেখো কি ঘটে। কারো কি আইডিয়া আছে কি ঘটতে পারে?
কেউ আইডিয়া থাকলে মিস কি একটু বলতে পারো? আইডিয়া লাগবে না যে মিস আমার মনে হচ্ছে এটা হবে। সেমই থাকবে। একটু ডিফারেন্স হবে, ডিফারেন্স একটু থাকবে রে বাবা, অল্প একটু বেশি। এই যে আগেরটাতে যখন মানে এতক্ষণ যখন পরে ছিল এইটা ছিল আউটপুটটা, ঠিক আমি 7ই দিব, তারপর তোমরা দেখো আউটপুটটা কি আসে। কেউ কি বলতে পারবে যে আমি এখন যেভাবে কোডিংটা চেঞ্জ করলাম আমার আউটপুটটা কিভাবে আসবে? নতুন আউটপুটটা হুবহু এটা থাকবে নাকি অন্যভাবে আসবে? দেখি কেউ বলতে পারে কিনা। তবে সামি, দিস ইজ রিয়েলি আ গুড অবজারভেশন এন্ড গুড কোশ্চেন। আচ্ছা, ম্যাম মনে হয় সংখ্যাটা আগে লিখতে হবে। হ্যাঁ, ভেরি গুড। এন্টার নাম্বার দিলাম 7। দিস ইজ পজিটিভ ভ্যালু। এই জন্যই মিস বললাম যে এটা খুব ভালো একটা অবজারভেশন। এবার তুমি বুঝতে পেরেছো বাবা? সবাই কি বুঝতে পেরেছো যে পার্সেন্ট ডিটা কি করছে? পার্সেন্ট জি। ডি করছে এই যে এক্সটাকে। হ্যাঁ, আমরা কম্পিউটারকে বলছি যে কম্পিউটার এখানে একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটাকে তুমি নিয়ে আসো। কোথা থেকে নিয়ে আসো? এক্স এর থেকে। তুমি পার্সেন্ট ডি কে যেখানে দিবে ও ঠিক সেখানেই তোমার নাম্বারটা দেখাবে। বুঝে গিয়েছে? ভেরি গুড কোশ্চেন আমি। আর সবাইকে এই বিষয়টা বুঝতে পেরেছো? আমি এটা কেন এত খুশি হই, কারণ আমি আশা করব যখন তোমরা প্রোগ্রাম রান করাবে, মিসকে আউটপুটটা দেখাবে, নিজে যখন রান করাবে, তখন বিভিন্ন স্টাইলে তুমি তোমার এই প্ল্যাটফর্মটাকে সাজাবে, এই আউটপুট প্ল্যাটফর্মটা। আমি এটার কথা বলছি। এটা তখন তুমি তোমার বিভিন্ন ডিজাইন দিবে। আমি যখন সিএসসি তে পড়তাম, টিচার যখন আমাদের অ্যাসাইনমেন্ট দিত, আমাদের অ্যাসাইনমেন্টটা এত ছোট ছোট থাকতো না, অনেক বড় প্রোগ্রাম থাকতো। তো আমি কি করতাম, অন্যদের থেকে একটু আলাদাভাবে এটাকে ডিজাইন করার চেষ্টা করতাম। বুঝতে পেরেছো? যেমন এখানে আমি লিখতাম, যেমন আমার ক্ষেত্রে আমি এখানে কি করতাম যে 7 দিস ইজ পজিটিভ ভ্যালু না লিখে আমি লিখতাম হেয়ার উই গেট 7 হুইচ ইজ এ পজিটিভ ভ্যালু। এই টাইপের এইভাবে করে না প্রোগ্রামগুলোকে রান করানোর চেষ্টা করতাম। তাহলে বলতো এইটার জন্য আমার এখানে এখন কি লিখতে হবে? যদি আমি বলি যে হেয়ার উই গেট 7 হুইচ ইজ আ পজিটিভ ভ্যালু, এই কথা এইটা রান করার জন্য। হ্যাঁ বলো। হিয়ার উই গেটের পরে পার্সেন্টেজ ডি দিব। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের টিচাররা জীবনে আমাদেরকে বলতো না এই পার্সেন্টেজ দিয়ে কি বুঝে, পার্সেন্টেজ দিয়ে কি বুঝে। আমার জীবন আমাদের প্রত্যেকের জীবন শেষ হয়ে যেত। মানে যখন তোমরা অনার্সে উঠবে তখন তোমরা বলবে যে আল্লাহ, টিচার এরকম কেন, কিছু বোঝায় না কেন? ওনাদেরও দোষ নেই, অনেক সিলেবাস থাকে। এখনকার টিচাররা বোঝায় কিনা আমি জানি না, আগের টিচাররা ওরকম বোঝাতো না। আমাদের অনেক কষ্ট হতো, একটা জিনিস বের করতে করতে আমাদের অনেক সময় চলে যেত, এত স্টাডি করতে হতো। তো এই জন্য হয়তো বা নিজেরাই অনেক কিছু বুঝতে পেরেছি। তো তোমরা কিন্তু অনেক লাকি যে তোমাদের টিচাররা অনেক কিছু বুঝিয়ে দেয়। আচ্ছা যেমন ধরো 97 দিলাম, where we get 97 which is a positive value। দেখেছো? আমি যখন আমি আশা করব তোমরা যখন গুগল ক্লাসরুমের প্রোগ্রামগুলোকে রান করাবে, নিজের মতো করে এভাবে সাজিয়ে ডিজাইন করে তারপর আউটপুটটা বের করবে। যেমন আমি এইচএসসির বাচ্চাদেরকে যে যখন করাতাম, কিছুদিন আগ পর্যন্ত তো আমরা ওদের কোচিং করিয়েছি, মানে কোচিং বলতে হচ্ছে ফ্রি যে অনলাইন ক্লাস। ওইখানে দেখতাম কিছু কিছু বাচ্চা ঠিক এভাবে, আমার তখন মনে মনে হাসি পেত, ওরা এরকম করে এডিট করে আমাকে রান করে দেখাতো। খুব চমৎকার ছিল ওদের প্রেজেন্টেশন। তো এই জন্য সামকে বললাম যে এটা অনেক সুন্দর একটা অবজারভেশন, কারণ তুমি কোশ্চেনটা না করলে আমার হয়তো বলা হতো না, তোমরাও জানতে না যে পার্সেন্টেজ এটা আসলে কি রিপ্লেস করছে। এনিওয়ে, তোমাদের অনেক সময় নিয়ে নিলাম বাবারা, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফিজ বাবা। সবাইকে Same to us.